তীব্র দাবদাহে পুড়ছে রতনপুর শহর, কিন্তু এই রোদের চেয়েও বেশি জ্বলছে মানুষের পেট। এই শহরের বাতাস যেন আজকাল আর অক্সিজেন ছড়ায় না, ছড়ায় দুর্নীতির বিষাক্ত গন্ধ। এখানে নিয়ম চলে না, চলে সিন্ডিকেট, একদল অসাধু ব্যবসায়ী আর তাদের পকেটে থাকা প্রশাসন। এই দুয়ের জাঁতাকলে পিষ্ট সাধারণ মানুষ। বাজারের সব নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশচুম্বে, কিন্তু মানুষের আয় মাটির নিচে। আর এই আগুনের মধ্যে ঘি ঢেলেছে সাম্প্রতিক তেল সংকট। কাগজে কলমে দেশে তেলের অভাব নেই, কিন্তু রতনপুরের পাম্পগুলো যেন মরুভূমি। সাধারণ মানুষের বাইক বা রিক্সা নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও এক ফোঁটা তেল জুটছে না। অথচ পাম্পের পেছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে ড্রাম ভরে তেল চলে যাচ্ছে কালোবাজারিদের গুদামে। সাধারণ মানুষ অসহায়, পুলিশ প্রশাসন নীরব দর্শক, কারণ তাদের পকেটে নিয়মিত পৌঁছে যাচ্ছে তেলের ভাগ। ঠিক এই অস্থির সময়ে শহর জুড়ে একটি সাদা রঙের প্রাইভেট কার হন্যে হয়ে ঘুরছে। গাড়ির ভেতরে বসে আছেন ৩০ বছর বয়সী কণিকা, চোখে সানগ্লাস, চোয়ালে দৃঢ়তা। তাকে আজ ৫০ কিলোমিটার দূরে একটি বিশেষ প্রয়োজনে যেতেই হবে, কিন্তু গাড়ির ফিউয়েল মিটারের কাঁটাটি একদম লাল দাগে ঠেকে আছে। শহরটা কি মগের মুল্লুক হয়ে গেল? ৩টে পাম্প ঘুরলাম, সবাই বলছে তেল নেই, অথচ নিউজে দেখলাম তেলের সাপ্লাই স্বাভাবিক। লোকগুলো মিথ্যে বলছে, আর পেছনে লুকিয়ে রাখা হয়েছে সব তেল। কণিকা ৪ নাম্বার পাম্প জনতা ফিউয়েল স্টেশনের সামনে এসে দেখল সেখানে মানুষের দীর্ঘ লাইন। প্রখর রোদে মানুষের মুখগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে। কারোর হাতে প্লাস্টিকের বোতল, কেউ ভ্যান ঠেলে নিয়ে এসেছে। কণিকা ভাবল হয়তো এখানে তেল পাওয়া যাবে। সে লাইনের পেছনে তার গাড়িটি দাঁড় করালো। ১ ঘন্টা, ২ ঘন্টা সময় পার হচ্ছে। রোদে কপালে ঘাম জমছে কণিকার। তার পেছনে থাকা এক বৃদ্ধ মানুষ বিড়বিড় করে বলছেন, বাবা, তেল কি আদেও পাবো? গত ২ দিন ধরে উপোস করছি, তেলের অভাবে ভ্যান চালাতে পারি না বলে। কণিকার বুকটা চিরে দীর্ঘশ্বাস বেরোলো। সে দেখতে পেল পাম্পের কর্মীরা একে অপরের সাথে কানাকানি করছে আর উদ্ধত ভঙ্গিতে হাসছে। অবশেষে কণিকার সিরিয়াল আসলো। সে গাড়িটি ঠিক নজেলের সামনে দাঁড় করালো, কিন্তু ৫ মিনিট পার হয়ে গেল, কেউ তেল দিতে আসলো না। পাম্পের কর্মীরা তাকে এড়িয়ে গিয়ে নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। এক্সকিউজ মি, কেউ কি এখানে আছেন? আমি ২ ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, আমাকে একটু তেল দিন। কেউ কোনো উত্তর দিল না। উল্টো একজন কর্মীচি দাঁত দিয়ে নখ কাটতে কাটতে তার দিকে আর চোখে তাকালো। কণিকা আর ধৈর্য ধরতে পারল না। সে গাড়ি থেকে নেমে সরাসরি পাম্পের অফিসের দিকে এগিয়ে গেল। ঠিক তখনই অফিস থেকে মোটা ভুঁড়িওয়ালা এক ব্যক্তি বেরিয়ে এলো। নাম তার আসলাম, এই পাম্পের ম্যানেজার এবং লোকাল মাফিয়া চক্রের অন্যতম সদস্য। এই যে মেম সাহেব, চিল্লাচিল্লি বন্ধ করেন, তেল নাই, যান এখান থেকে। তেল নেই মানে কি? আমার আগে যারা বাইক নিয়েছিল তাদের দিলেন, এখন বলছেন তেল নেই। আর ওই যে পেছনে ড্রামগুলো ভর্তি হচ্ছে, ওগুলো কি জল? আসলামের মুখটা লাল হয়ে গেল। সে কণিকার দিকে কয়েক পা এগিয়ে আসলো। তার চোখে মুখে তাচ্ছিল্য। ওই মেয়ে, বেশি বুঝিস না। পাম্প কি তোর বাপের? আমরা চাইলে তেল দিব, না চাইলে দিব না। আমাদের মাল আমরা যাকে খুশি দিব। তুই আসছিস এখানে মাস্টারি করতে? যা ভাগ এখানে থেকে, নয়তো গাড়ি আটকে রাখবো। কণিকা এক মুহূর্তের জন্য থমকে গেল। এমন অভদ্র আচরণ সে কল্পনাও করেনি, কিন্তু সে দমে যাওয়ার পাত্রী নয়। তার নজর গেল পাম্পের ভেতরের একটি ছোট্ট ঘরের দিকে। সেখানে দেখা যাচ্ছে কয়েকজন লোক বড় বড় ড্রামে তেল ভরছে। সেই তেলগুলো সরাসরি ট্রাকে ওঠানো হচ্ছে। কোনো রাগঢাক নেই, একদম দিনের আলোয় ডাকাতি। কণিকা খুব সাবধানে তার হ্যান্ডব্যাগ থেকে ফোনটা বের করল। ব্যাগটি এমনভাবে ধরা যেন মনে হয় সে কেবল হাতলটা ঠিক করছে, কিন্তু ভেতরে তার ফোনের ক্যামেরা চালু। সে আসলামের উদ্ধত্তপূর্ণ কথা এবং পেছনে ড্রাম ভর্তি করার পুরো দৃশ্যটি রেকর্ড করে নিল। আপনারা সাধারণ মানুষকে ঠকাচ্ছেন, এটা দণ্ডনীয় অপরাধ। আমি এই প্রমাণ নিয়ে প্রশাসনের কাছে যাব। আসলাম হো হো করে হেসে উঠল। তার হাসিতে যেন এই পুরো পচা সিস্টেমের বিদ্রূপ ফুটে উঠল। প্রশাসন? আরে মেয়ে, তুই কি নতুন আসছিস এই শহরে? পুলিশ আমাদের পকেটে থাকে।
তুই যে ফোন দিয়ে ভিডিও করছিস ওটা আমার এক ইশারায় গুঁড়ো করে দিতে পারি। বেশি বাড়াবাড়ি করলে তোকে এই পাম্প থেকে ফিরতে হবে না। কণিকা কোনো কথা না বলে সরাসরি অফিসের ভেতরে ঢুকে পড়ল। সেখানে পাম্পের মালিক আর কয়েকজন লোক বসে আড্ডা দিচ্ছিল। কণিকা টেবিলের ওপর ফোনটা রেখে ভিডিওটি প্লে করল। দেখুন আপনাদের অপকর্মের প্রমাণ। আমি এখনই এটা সোশ্যাল মিডিয়ায় আর ওপরের মহলে পাঠিয়ে দিচ্ছি। মালিকের চোখে এক মুহূর্তের জন্য আতঙ্ক দেখা দিল, কিন্তু পরক্ষণেই তা হিংস্রতায় রূপ নিল। সে ইশারা দিতেই 4-5 জন গুন্ডা টাইপ লোক কণিকাকে ঘিরে ধরল। একজন হ্যাচকা টানে কণিকার হাত থেকে মোবাইল ফোনটি কেড়ে নিল। একটা সামান্য মেয়ে হয়ে আমাদের ব্যবসার 12টা বাজাতে আসছিস? আসলাম, দারোগা সাহেবকে ফোন দে, বল যে একটা মেয়ে পাম্পে এসে গোলমাল করছে আর আমাদের টাকা চুরি করার চেষ্টা করেছে। কিছুক্ষণ পরই সাইরেন বাজিয়ে পুলিশের গাড়ি ঢুকল পাম্পে। গাড়ি থেকে নামলেন সাব ইন্সপেক্টর রাশেদ। নামেই পুলিশ, আসলে সে এই মাফিয়াদের বেতনভুক্ত কর্মচারী। রাশেদ এসেই আসলামের সাথে হ্যান্ডশেক করল। হ্যাঁ, তো আপনিই কি সেই প্রতিবাদী নেত্রী? লাইসেন্স দেখান। কোথায় যাবেন? এই গাড়ি কি আপনার নামে নাকি চোরাই মাল? অফিসার, আপনি ভুল মানুষকে জেরা করছেন। দেখুন ওখানে কি হচ্ছে। ওরা ড্রাম ভরে তেল পাচার করছে। আমার কাছে ভিডিও ছিল, ওরা ফোন কেড়ে নিয়েছে। রাশেদ একটা বিদ্রূপের হাসি দিয়ে কণিকার একদম কাছে এসে দাঁড়ালো। তার দৃষ্টিতে অসভ্যতা। ভিডিও কই? আমি তো কোনো ভিডিও দেখছি না, বরং আমি দেখছি আপনি পাম্পে এসে ঝামেলা করছেন। এই যে এত সুন্দর একটা চেহারা, কেন ঝামেলায় জড়াচ্ছেন? তার চেয়ে চলেন থানায় যাই, একটু নিরিবিলিতে জেরা করি। রাশেদ কণিকার খুব কাছে এসে তার হাত ধরার চেষ্টা করল। কণিকা হাত সরিয়ে নিতেই রাশেদ তার প্রাইভেট পার্টসের দিকে ইশারা করে নোংরা মন্তব্য করল। অত তেজ দেখাস না সুন্দরী, আমাদের একটু খুশি হলে তোর গাড়ি কেন? তোর পুরো জীবন তেলের মতো পিছল হয়ে যাবে। এক শট দিবি আর গাড়ি ভর্তি তেল পাবি। কি বলিস? পাশে দাঁড়িয়ে থাকা আসলাম আর পাম্পের মালিক অট্ট হাসিতে ফেটে পড়ল। সাধারণ মানুষ দূরে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে, কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না। কণিকা চারিদিকে একবার তাকালো। চারিদিকে অন্যায়, চারিদিকে অন্ধকার। সে বুঝতে পারল এখানে আইন বলতে কিচ্ছু নেই। আপনারা অনেক বড় ভুল করছেন, এর মাসুল আপনাদের দিতে হবে। মাসুল? তুই দিবি মাসুল? একে এখনই অ্যারেস্ট করো। কোনো মহিলা পুলিশ লাগবে না, আমি নিজেই এর বডি চেক করব। রাশেদ যখন কণিকার দিকে কুৎসিত লালসা নিয়ে হাত বাড়াতে যাবে, ঠিক তখনই দূর থেকে মাটির কাঁপন অনুভূত হলো। ভারী বুটের শব্দ আর ইঞ্জিনের গর্জন ভেসে আসছে। সবাই দরজার দিকে তাকালো। পাম্পের প্রবেশপথে ধুলো উড়িয়ে হঠাৎ দুটো বড় আর্মি জিপ এসে থামল। সেখান থেকে নেমে আসলো একদল সশস্ত্র সেনা সদস্য, সবার হাতে অটোমেটিক রাইফেল। পাম্পের মালিক আর পুলিশ অফিসার রাশেদ থতমত খেয়ে গেল। তারা ভাবল হয়তো রুটিন টহলে এসেছে, কিন্তু পরিস্থিতি পাল্টে গেল যখন একজন মেজর এগিয়ে আসলেন। মেজর সোজা কণিকার সামনে গিয়ে দাঁড়ালেন। সবার চোখ কপালে তুলে দিয়ে তিনি এক শক্ত ক্লিক শব্দে কণিকাকে স্যালিউট করলেন। ম্যাম, অপারেশন সাকসেসফুল। আমরা সিগন্যাল পেয়ে গেছি। কণিকার চেহারার সেই কোমলতা মুহূর্তেই উধাও হয়ে গেল। তার চোখের দৃষ্টি এখন আগুনের মতো জ্বলছে। সে পাম্পের মালিক আর ওই পুলিশ অফিসারের দিকে তাকিয়ে এক মরণ ঘিয়াতি হাসি দিল। কে এই কণিকা? কেন একজন মেজর তাকে স্যালুট করল? আর এই দুর্নীতিবাজদের ভাগ্যে কি ঘটতে চলেছে জানতে হলে দেখুন আমাদের পরবর্তী খণ্ড। রতনপুর পাম্পের বাতাস যেন 1 সেকেন্ডে জমাট বেঁধে গেল। যে পুলিশ অফিসার রাশেদ একটু আগে কণিকার শরীরের ওপর কুৎসিত নজর দিচ্ছিল, তার হাত এখন কাঁপছে। পাম্পের মালিকের কপাল বেয়ে ঘাম ঝরছে। একজন মেজর পদমর্যাদার সেনা কর্মকর্তা এক সাধারণ মেয়েকে স্যালুট করছেন। এই দৃশ্য দেখার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না। মেজর ইশতিয়াক সোজা হয়ে দাঁড়িয়ে বললেন, ম্যাম, পুরো পাম্প আমাদের নিয়ন্ত্রণে। পালানোর সব পথ বন্ধ করে দেওয়া হয়েছে। কণিকা ধীরে ধীরে তার সানগ্লাসটা খুললেন। তার চোখের মণিতে এখন আর সাধারণ কোনো মেয়ের অসহায়ত্ব নেই, সেখানে জ্বলছে এক অপরাজেয় কমান্ডারের তেজ। তিনি মেজর ইশতিয়াকের দিকে তাকিয়ে মাথা নাড়লেন। ধন্যবাদ মেজর, একটু দেরি করে ফেললেন, তবে ঠিক সময়েই এসেছেন।
কণিকা আসলে কোনো সাধারণ পর্যটক বা জেদি মেয়ে নন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন চৌকস অফিসার, মেজর জেনারেল কণিকা আহমেদ। সরকারের বিশেষ নির্দেশে তেলের কৃত্রিম সংকট এবং কালোবাজারি সিন্ডিকেট গোড়া থেকে উপড়ে ফেলার জন্য তিনি ছদ্মবেশে এক গোপন মিশনে নেমেছেন। তিনি জানতেন সরাসরি রেইড দিলে ইঁদুরগুলো গর্তে ঢুকে যাবে, তাই তিনি নিজেই টোপ হিসেবে নিজেকে ব্যবহার করেছেন। কণিকা এগিয়ে গেলেন সাব ইন্সপেক্টর রাশেদের দিকে। রাশেদ এখন থরথর করে কাঁপছে। তার পিস্তলটা হোলস্টারে থাকলেও সেটা বের করার সাহস তার নেই। কি হলো অফিসার? আপনার স্পেশাল চেক কি শেষ হয়েছে? আপনি না বলছিলেন এক শট দিলে গাড়ি ভর্তি তেল পাওয়া যাবে। এখন বলুন আমি আপনাকে কয় শট দিব? ম্যাম, আমাকে মাফ করবেন, আমি জানতাম না আমি ভেবেছিলাম। আপনি ভেবেছিলেন আমি এক সাধারণ মেয়ে? আর সাধারণ মেয়ে পেলেই কি আপনারা পুলিশের পোশাক পরে এভাবে কুৎসিত লালসা দেখাবেন? দেশের মানুষের সেবা করার শপথ নিয়ে আপনি মাফিয়াদের দালালি করছেন, আবার সাধারণ নারীদের লাঞ্ছিত করছেন। আপনার মতো পুলিশের জন্য পুরো বাহিনীর সম্মান মাটিতে মিশছে। কণিকা মেজরের দিকে ইশারা করতেই দুইজন সেনা সদস্য রাশেদকে জাপটে ধরল। তার কাঁধের নেম প্লেট আর ব্যাজ ছিঁড়ে ফেলা হলো। রাশেদ এখন স্রেফ একজন অপরাধী। এবার কণিকা ফিরলেন পাম্পের মালিক আর ম্যানেজার আসলামের দিকে। আসলাম তখন পেছনের দরজা দিয়ে সটকে পড়ার চেষ্টা করছিল, কিন্তু একজন জওয়ান তার রাইফেলের কুদো দিয়ে আসলামের পিঠে এক আঘাত করতেই সে মাটিতে লুটিয়ে পড়ল। আসলাম সাহেব, পাম্প কি আপনার বাপের? আপনার মন চাইলে তেল দিবেন, না চাইলে দিবেন না, এটাই ছিল আপনার কথা, তাই না? আজ আমি আপনাকে দেখাবো এই দেশটা কারো বাপের সম্পত্তি নয়, এটা 16 কোটি মানুষের দেশ। কণিকা তার হ্যান্ডব্যাগ থেকে একটি ছোট বাটন ক্যামেরা বের করলেন, যা তার ড্রেসের সাথে এমনভাবে সেট করা ছিল যে কেউ টেরই পায়নি। আপনারা ভাবছিলেন আপনারা আমার ফোন কেড়ে নিয়েছেন মানেই সব প্রমাণ শেষ? আমার এই গোপন ক্যামেরায় গত 2 ঘন্টার প্রতিটি মুহূর্ত রেকর্ড হয়েছে। আপনারা কিভাবে ড্রাম ভরে তেল পাচার করছেন, কিভাবে সাধারণ মানুষকে তাড়িয়ে দিচ্ছেন, সব এখন লাইভ স্ট্রিমিং হচ্ছে আর্মি হেডকোয়ার্টারে। এই কথা শোনার পর পাম্পের মালিকের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝতে পারল এবার আর কোনো রাজনৈতিক ক্ষমতা বা টাকার পাহাড় তাকে বাঁচাতে পারবে না। সে কণিকার পায়ে ধরার চেষ্টা করল। ম্যাম, আমাকে বাঁচান, আমি সব দিয়ে দেব, আমি কাল থেকেই তেল ফ্রি দিয়ে দেব। প্লিজ ম্যাম, আমার লাইসেন্স বাতিল করবেন না। টাকা দিয়ে সব কেনা যায় না। আপনি তেলের কৃত্রিম সংকট তৈরি করে হাজার হাজার মানুষের রুজি বন্ধ করেছেন। হাসপাতালে অ্যাম্বুলেন্স যেতে পারছে না তেলের অভাবে। আপনার এই পাপের ক্ষমা নেই। মেজর, পাম্পের ভেতরের ওই গোপন গুদামটি ভাঙুন। আমি নিজের চোখে দেখতে চাই ওরা কত হাজার লিটার তেল জমিয়ে রেখেছে। সেনা সদস্যরা দ্রুত অ্যাকশনে গেল। কুঠার আর হাতুড়ি দিয়ে পাম্পের পেছনের দেয়াল ভাঙা হলো। ভেতরে যা দেখা গেল তা দেখে উপস্থিত সাধারণ মানুষ চিৎকার করে উঠল। সারি সারি কয়েকশো ড্রাম ভর্তি ডিজেল আর অকটেন। যেখানে বাইরে মানুষ 1 লিটার তেলের জন্য হাহাকার করছে, সেখানে এখানে তেলের সাগর লুকিয়ে রাখা হয়েছে। বাইরে দাঁড়িয়ে থাকা কয়েকশো মানুষ এবার সাহস পেয়ে পাম্পের ভেতরে ঢুকতে চাইল। তারা ক্ষোভে ফেটে পড়ছে। এদের ফাঁসি চাই, এদের পুড়িয়ে মারো। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। মানুষ আসলাম আর রাশেদের উপর চড়াও হতে চাইল, কিন্তু কণিকা হাত তুলে সবাইকে শান্ত করলেন। আপনারা শান্ত হন, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমি কথা দিচ্ছি আজ থেকে এই রতনপুরে তেলের কোনো সংকট থাকবে না। যারা আপনাদের কষ্ট দিয়েছে তাদের বিচার সাধারণ আদালতে নয়, বরং এমন ভাবে হবে যে ভবিষ্যতে কেউ কালোবাজারি করার সাহস পাবে না। কণিকা তখন তার ওয়াকি টকি বের করলেন। বেজ 1-2, মেজর জেনারেল কণিকা স্পিকিং। রতনপুরে জনতা ফুয়েল স্টেশনকে সিলগালা করার নির্দেশ দিচ্ছি। এখানে মজুদ করা সব তেল এখনই ডিস্ট্রিবিউশন শুরু করুন, আর দুর্নীতিবাজ পুলিশ এবং ব্যবসায়ীদের প্রিভেন্টিভ ডিটেনশনে নিন। পাম্পের সামনে তখন এক অদ্ভুত দৃশ্য। যে পুলিশ কিছুক্ষণ আগে রাজা সেজে বসেছিল, তারা এখন মাথা নিচু করে আর্মি জিপে উঠছে, আর যে মেয়েটিকে সবাই অপমান করেছিল তাকে ঘিরে দাঁড়িয়ে মানুষ উল্লাস করছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়।
রতনপুর তো কেবল শুরু। এই সিন্ডিকেটের গডফাদাররা এখনও শহরের বড় বড় এসি রুমে বসে অট্টহাসি হাসছে। তারা কি কণিকার এই আক্রমণ সহ্য করবে, নাকি কণিকার উপর কোনো বড় বিপদ আসতে চলেছে? কণিকা যখন জিপে উঠতে যাবেন তখনই তার ফোনে একটি মেসেজ আসলো। মেসেজটি দেখে তার কপাল কুঁচকে গেল। মেসেজ: মেজর জেনারেল, রতনপুর তো কেবল একটা ছোট গুদাম ছিল। আসল খেলা শুরু হবে আজ রাতে বর্ডার এলাকায়। সাহস থাকলে সেখানে আসুন। কণিকার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। তিনি বুঝলেন ড্র্যাগনটাকে ল্যাজে আঘাত করা হয়েছে। এবার মাথাটা কাটার পালা। রতনপুরের জনতা ফুয়েল স্টেশন এখন জনশূন্য। গেটে ঝুলছে সেনাবাহিনীর সিলগালা, কিন্তু শহর জুড়ে এক অদ্ভুত থমথমে ভাব। মেজর জেনারেল কণিকার ফোনে আসা সেই রহস্যময় মেসেজটি তাকে এক বিশাল ষড়যন্ত্রের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। তিনি জানতেন পাম্পের মালিক আর ওই পুলিশ অফিসার তো কেবল দাবার ঘুঁটি। আসল খেলোয়াড়রা এখনও ধরাছোঁয়ার বাইরে। রাত 11টা। সীমান্ত ঘেঁষা এক দুর্গম এলাকা, নাম যার কালো পাহাড়। এখানে একটি পরিত্যক্ত গুদামঘর ঘিরে চলছে নিস্তব্ধ অপরাধের কর্মযজ্ঞ। সারি সারি ট্রাক দাঁড়িয়ে আছে, আর শয়ে শয়ে ড্রাম ভর্তি তেল সীমান্ত পার করার জন্য তৈরি করা হচ্ছে। এখানেই বসে আছেন এই সিন্ডিকেটের আসল মাথা, স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী গডফাদার আজগর সাহেব। ওই কণিকা মেয়েটা ভেবেছে রতনপুরের এক পাম্প সিলগালা করে সে আমাদের থামিয়ে দেবে। সেনাবাহিনী হোক আর যাই হোক, টাকার কাছে সবাই নতি স্বীকার করে। আজ রাতেই এই 2 লাখ লিটার তেল বর্ডার পার হবে, আর আমাদের অ্যাকাউন্টে ঢুকবে কোটি কোটি টাকা। হঠাৎ গুদামের বাইরে কান ফাটানো শব্দে একটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরিত হলো। মুহূর্তের মধ্যে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। আজগরের গুন্ডারা অস্ত্র হাতে তৈরি হওয়ার আগেই অন্ধকার ভেদ করে ঝড়ের বেগে ঢুকে পড়ল একদল কমান্ডো। সবার সামনে স্বয়ং মেজর জেনারেল কণিকা। এবার তিনি আর সাধারণ শাড়ি বা সালোয়ার কামিজে নেই। তার পরনে সেনাবাহিনীর ফুল কমব্যাট ইউনিফর্ম, মাথায় বেরেট আর হাতে অত্যাধুনিক রাইফেল। তার উপস্থিতি যেন সাক্ষাৎ কালবৈশাখী ঝড়। অস্ত্র ফেলে দাও, পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে। পালানোর চেষ্টা করলে সোজা জাহান্নামে পাঠিয়ে দেব। কণিকা, আপনি এখানে? হ্যাঁ আজগর সাহেব, আপনার সেই ইনভাইটেশন কার্ড পেয়েই আসলাম। আপনি ভেবেছিলেন আমি ভয় পাবো? আমি সেই বাঘিনী যে শিকারীকেই শিকার করতে ভালোবাসে। আজগরের ইশারায় তার কয়েকজন সশস্ত্র বডিগার্ড গুলি ছুটতে শুরু করল, কিন্তু কমান্ডোদের নিখুঁত নিশানায় তারা একে একে লুটিয়ে পড়ল। কণিকা নিজে এগিয়ে গিয়ে আজগরের কলার ধরলেন এবং তাকে একটি সজোরে চড় কষালেন। এই চটটা সেই বৃদ্ধের জন্য যে 2 দিন ধরে রোদে দাঁড়িয়ে তেল পায়নি। এই চটটা সেই দেশের জন্য যার সম্পদ আপনি পাচার করছেন। কণিকা আজগরকে টেনে নিয়ে আসলেন গুদামের বাইরে। সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট এবং মিডিয়ার কিছু প্রতিনিধি। কণিকা তার হাতের ট্যাবলেটে একটি ডেটা ফাইল ওপেন করলেন। আপনারা দেখুন, এই আজগর সাহেবের ল্যাপটপ থেকে পাওয়া তথ্য অনুযায়ী দেশের 10টি বড় তেলের পাম্প এবং 5 জন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। এরা মিলে তেলের কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়িয়ে দিচ্ছিল, যাতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে আর এরা পকেট ভরায়। ঠিক সেই সময় সেখানে হাজির করা হলো রতনপুরের সেই পুলিশ অফিসার রাশেদ আর পাম্পের মালিককে। তারা এখন হ্যান্ডকাফ পরা অবস্থায় মাটিতে হাঁটু গেড়ে বসে আছে। তাদের চোখে মুখে এখন কেবল বাঁচার আকুতি। অফিসার রাশেদ, আপনি বলেছিলেন না এক শট দিলে গাড়ি ভর্তি তেল পাওয়া যাবে? আজ আমি আপনাকে এমন এক শট দেব যা আপনি সারা জীবন মনে রাখবেন। আপনার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং একজন নারী অফিসারকে লাঞ্ছিত করার দায়ে কোর্ট মার্শাল এবং যাবজ্জীবন কারাদণ্ডের সুপারিশ করা হলো। রাশেদ ডুকরে কেঁদে উঠল, কিন্তু কারো মনে তার জন্য বিন্দুমাত্র দয়া হলো না। রাত শেষ হয়ে ভোরের সূর্য উঠছে। কালো পাহাড়ের সেই অন্ধকার গুদামে এখন ন্যায়ের আলো ছড়িয়ে পড়ছে। জব্দ করা তেলের ড্রামগুলো সরকারি ট্রাকে করে বিভিন্ন পাম্পে পাঠিয়ে দেবার নির্দেশ দিলেন কণিকা।
কণিকা তার ইউনিফর্ম ঠিক করে আকাশের দিকে তাকালেন। তার মনে এক প্রশান্তি। তিনি জানতেন লড়াইটা সহজ ছিল না, কিন্তু সত্যের জয় সব সময় হয়। পরদিন সকালে সারা দেশের খবর জুড়ে কেবল একটিই নাম, মেজর জেনারেল কণিকা। টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে সেই পাম্পগুলো আবার খুলছে, তেলের দাম কমতে শুরু করেছে, সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। বাজারে সেই বৃদ্ধ ভ্যানওয়ালা তার ভ্যানে তেল ভরে আনন্দে গান গাইতে গাইতে বেরিয়ে যাচ্ছেন। শহরের এক মোড়ে কণিকার জিপটি এসে থামল। একদল সাধারণ মানুষ তাকে ঘিরে ধরল। তাদের চোখে পানি, কিন্তু মুখে কৃতজ্ঞতা। মা, আপনি আমাদের বাঁচিয়েছেন। আমরা তো ভেবেছিলাম মগের মূল্যকে আর বিচার নেই। বিচার আছে বাবা, শুধু অন্যায় দেখলে মাথা নিচু করবেন না। মনে রাখবেন, সিস্টেম আমাদের জন্য, আমরা সিস্টেমের জন্য নই। কণিকা জিপে উঠে বসলেন। তার কাছে আরও অনেক মিশন বাকি। অন্যায়ের অন্ধকার যেখানেই থাকুক, সেখানে তিনি এক জ্বলন্ত অগ্নিশিখা হয়ে বারবার ফিরে আসবেন।